শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি শাহজাহান মনি। জানবো বাজার পরিস্থিতি। দেশের নিত্য পণ্যের দাম চড়া। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম ও বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK-M নাজিম ও SS সোহান। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, বাজারে মাছ মাংসের দাম কেমন দেখছেন এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? নিত্য পণ্যের বাজারে কোনো ধরনের সুখবর নেই, কারণ এতে করে সাধারণ মানুষের যে লাভ বিশ্বাস সেটি দীর্ঘ হচ্ছে। কারণ প্রতি সপ্তাহে কোনো না কোনো পণ্যের কেজি বোধ 5 থেকে 10 টাকা পর্যন্ত বাড়ছে। শুধু একটি আসলে সুখবর বলা যায়, শুধু একটি পণ্য, সেটা হচ্ছে পেঁপে। এখানে পেঁপে বিক্রি হচ্ছে আপনার মানভেদে 40 থেকে 45 টাকা, আর অনেক জায়গায় বিক্রি হচ্ছে আপনার 50 টাকা। আর অন্যান্য যেসব সবজি রয়েছে সবগুলো সবজির দাম আসলে ঊর্ধ্বমুখী, কারণ এখানে বেগুন প্রকারভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, আবার বিক্রি হচ্ছে আপনার 100 থেকে 120 টাকা পর্যন্ত। টমেটো বিক্রি হচ্ছে আপনার মানভেদে 70 থেকে 75 টাকা। বরবটি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। তারপরেও পাশাপাশি করল, ফুলকপি, ঢেঁড়স সহ অন্যান্য যেসব সবজি রয়েছে সবগুলো সবজির দামে কিন্তু ঊর্ধ্বমুখী, কারণ এই বাজারে আমরা যেটি দেখেছি এখানে সবগুলো সবজি কিন্তু 70 থেকে 80 টাকার উপরে। শুধু একটি মাত্র সবজি রয়েছে, সেটা হচ্ছে পেঁপে মানভেদে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা পর্যন্ত। আর অন্যান্য যেসব সবজি রয়েছে সবগুলো সবজির দামই ঊর্ধ্বমুখী। আর শীতকালীন যে সবজি বাজারে আসার কথা, তার মধ্যে শীত এখনো যদি প্রবেশ না করে, তার মধ্যে শীতকালীন যে সবজি সিম আমরা দেখতে পাচ্ছি, সেই সিম কিন্তু মানভেদে বিক্রি হচ্ছে আপনার 220 থেকে 240 টাকা পর্যন্ত। এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে আসলে নাবিশ্বাস তৈরি হচ্ছে। তারা যেটি বলছেন, আসলে এখন যেহেতু বাজারে কেন্দ্রিক সিন্ডিকেট নেই বললে চলে, তারপরেও কেন যেন নিত্য পণ্যের যেসব সবজি জাতীয় পণ্য রয়েছে সবগুলো পণ্যের দাম ঊর্ধ্বমুখী, তাতে করে তারা বোধগম্য নয়। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা যদি বলছেন বাজারে সরবরাহ কিছুটা সংকট রয়েছে, বিভিন্ন জায়গা থেকে সবজি জাতীয় যেসব পণ্য চট্টগ্রামে প্রবেশ করে সেগুলো আসতে কিছুটা সময় লাগার কারণে মূলত এইসব পণ্যের দাম বাড়তে দিকে। কারণ আর সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তারা যদি বলছেন আগেও, কারণ আগের যে সরকার ছিল সেই সরকারের আমলেও সময়ও কিন্তু নিত্য পণ্যের এসব সবজির দাম বাড়তি ছিল। এখন যেভাবে নতুন সরকার এসেছেন বা নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, সেই সরকারের সময়ও কিন্তু বাজারে আসলে সাধারণ মানুষের দুর্বিষহ জীবন পার করছে। কারণ যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন তারা বাজারে প্রবেশ করলে বাজারে যে নিত্য পণ্যের প্রয়োজনীয় জিনিসের দাম, তাতে করে তাদের না বিশ্বাস তৈরি হয়। আর এখানে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সামুদ্রিক যেসব মাছ রয়েছে, দেশি যেসব মাছ রয়েছে, এখানে দেশি মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এসব মাছ আসলে 450 থেকে 450 টাকার নিচে কোন ধরনের মাছ নেই বললেই চলে। আর শুধু কম দামে, একটু কম দামে পাওয়া যায় সেটা হচ্ছে তেলাপিয়া মাছ, সেটি 250 থেকে 350 টাকার মধ্যে। কিন্তু যে পাঙ্কাশ মাছ, যেটি গরিব মানুষ বা নিম্ন মধ্যবিত্ত মানুষ ক্রয় করে থাকে, সেগুলোর দাম ঊর্ধ্বমুখী। কারণ এখানে যারা ব্যবসায়ী তারা যদি বলছেন দেশি যেসব মাছ রয়েছে সেগুলো আসলে এখন চাষ করা হয়, কারণ প্রজেক্টের মাধ্যমে সেগুলো চাষ করে বিক্রি করা হয়, সেজন্য আনুষঙ্গিক খরচ বেশি হওয়ার কারণে মূলত এই সময়ের দাম বাড়তি। আর সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেসবের কথা বলতে গেলে আসলে 1000 টাকার নিচে কোন ধরনের সামুদ্রিক মাছ নেই, কারণ সামুদ্রিক মাছের দাম বহু করে বাড়ছে। এখানকার যারা ব্যবসায়ী তারা যদি বলছেন সরবরাহ সংকট থাকার কারণে সামুদ্রিক মাছের দাম বহু করে বাড়ছে। আরেকটি কথা বলি, গত কয়েকদিন ধরে যে মাছটির কথা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সেটি হচ্ছে যে ইলিশ মাছ। এখন ইলিশের যে আলোচনা সেটি আসলে বলাই বাহুল্য, কারণ আমাদের যে ইলিশ যে মাছ রয়েছে সেটি নিম্ন মধ্যবিত্ত বা সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের নাগালের বাইরে অনেক আগে চলে গেছেন। কারণ এখানে ইলিশ মাছ মানভেদে বিক্রি হচ্ছে আপনার 1600 থেকে 1800 টাকা, আর যেগুলো একটু ভালো মানের বা 2 কেজি আর উপরে সেগুলো আপনার 2.5 থেকে 3 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যদি বলছেন আগেও যেভাবে নিত্য পণ্যের প্রয়োজনের দাম বাড়তি ছিল এখনো একই অবস্থায় রয়েছে। আর ইলিশের কথা বললেই চলে, কারণ এই ইলিশের যেভাবে দাম বাড়ছে এতে করে আগামী 1 বছর পরে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা আরো কারণ কেউ কোনোভাবেই এই 1800 থেকে 2000 টাকা করে কেজি ধরে ইলিশ ক্রয় করে খেতে পারবে না। তা আমরা এখন চলে যাব লালমনিরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহান, তিনি জানাবেন বিস্তারিত।
সরবরাহ কম থাকার অজুহাতে বাগেরহাটে সবজি, চাল, মাছ সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের কিন্তু দাম বেড়েছে। আমরা সকাল থেকে বাগেরহাট শহরের সবথেকে বড় যে বাজার, সেই বাজার ঘুরে দেখেছি প্রতিটি সবজির কিন্তু দাম 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। অনেক সবজি রয়েছে। আমরা যদি একটু সবজির দামগুলো জানাই, বাগেরহাটের বাজারে আজকে শসা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, কিন্তু কয়েকদিন আগেও এই শসা 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, এটি ছিল 60 টাকা। করল্লা 60, ঢেঁড়স বা ভেন্ডি যেটাকে বলে এটিও 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া এসবেরও দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এক কথায় বলতে গেলে প্রতিটি সবজির কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন এই কয়েকদিন আগে যে বন্যা হলো, বন্যায় কৃষকদের ক্ষতি হওয়ায় উৎপাদন কমেছে, যার ফলে সবজির দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটু চালের দাম বলি, চালের দামও কিন্তু 2 থেকে 3 টাকা করে কেজিতে বেড়েছে। স্বর্ণা বুলেট যেটা রয়েছে সেটি বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা, এটি বিক্রি হতো 48-49 টাকায়। এছাড়া মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে এসবেরও দাম স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ 110 টাকা, রসুন 220 টাকা এবং শুকনো মরিচ বিক্রি হচ্ছে 400 টাকা। অন্যদিকে কাঁচা মরিচ কিন্তু ঝাঁজ বেড়েছে, আজকে 200 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাগেরহাটের বাজারে ইলিশ সহ সব ধরনের মাছের দাম কিন্তু বেড়েছে। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা এবং কেজির থেকে বেশি যেসব ইলিশ মাছের ওজন রয়েছে সেগুলো 1800, 1900, 2000 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া 4 থেকে 5টা ওজনের যে ইলিশ মাছ সেগুলো 6 থেকে 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং স্থানীয়ভাবে উৎপাদিত যেসব মাছ রয়েছে রুই, কাতলা, মৃগেল এসবেরও দাম বেড়েছে। 320 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এক কথায় বলতে গেলে বাজার দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং সাধারণ মানুষ যেটা আশা করে ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দাম কমবে, সেটা কিন্তু কমেনি। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে বাজার দরের সর্বশেষ খবর। ভারতে রপ্তানির জেরে যশোরের বাজারে বেড়েছে ইলিশের দাম, যা ক্রেতাদের নাগালের বাইরে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। দেশের মানুষ ইলিশ খাবে, তারপর রপ্তানির জন্য বিবেচনা করা হবে। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা পারভিনের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছিল অনেকে, কিন্তু ভারতে ইলিশ রপ্তানির পরে মাছের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। রপ্তানি অব্যাহত থাকলে মাছের দাম আরো বাড়বে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। আমি এখন রয়েছি যশোরের বড় বাজারে। আজকে আমরা বড় বাজারে ইলিশ মাছের যে রেট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাফ কেজি সাইজের যে মাছগুলো রয়েছে সেগুলো 1200 থেকে 1300 টাকায় খুচরা বিক্রি হচ্ছে এবং পোয়ার নিচে অর্থাৎ 6-7 কেজি এমন মাছগুলো 800 টাকায় বিক্রি হচ্ছে। 1 কেজি ওজনের যে মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। 1 কেজির উপরে অর্থাৎ 1 কেজি 100-1.5 কেজি সেই মাছগুলো বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। ইলিশের মৌসুম এখন, ইলিশের এই ভরা মৌসুমে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যারা আছেন তারা কিন্তু তাদের খাবারের তালিকায় ইলিশ মাছটি রাখতে পারছেন না। দামের কারণে তাদের এই অবস্থা হচ্ছে বলে ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আজকের বাজারে কিন্তু ইলিশের সংকট নেই, ইলিশ এসেছে অনেক, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ক্রেতারা নেই। ক্রেতারা দেখছেন এবং দাম শুনে কিন্তু চলে যেতে হচ্ছে অনেককেই। আমরা এমনটাও দেখেছি সকাল থেকে। আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে 12ই অক্টোবর পর্যন্ত কিন্তু ভারতে ইলিশ রপ্তানি হবে এবং 13 তারিখ থেকে কিন্তু ইলিশ ধরা নিষিদ্ধ হয়ে যাবে, কারণ ইলিশের প্রজনন মৌসুম শুরু হয়ে যাচ্ছে। ইলিশের প্রজনন মৌসুম শুরু হলে টানা 22 দিন ইলিশ শিকার।
টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্তারিত জানাতে লালমনিরহাট ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ ও তারিক রহমান। প্রথমেই চলে যাচ্ছি লালমনিরহাটে বাদশার কাছে। বাদশা, কি কি ফসলের ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু জানাবেন? ইশরাত, আসলে লালমনিরহাটে কিন্তু গত 3 দিন ধরে টানা বৃষ্টির কারণে মানুষজনের জীবন কিন্তু আসলে বিপর্যস্ত অবস্থায় পড়েছে। এছাড়া কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু লালমনিরহাটের তিস্তা, ধরলা, মালদাহ সহ ছোট ছোট নদীগুলোর পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে এবং এই নদীর পানিগুলো বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তিস্তার চরাঞ্চল এবং তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অন্তত 10,000 হেক্টরের আমন ধান কিন্তু ক্ষতি হয়েছে। এছাড়া চরাঞ্চলে চাষাবাদকৃত মিষ্টি কুমড়া সহ নানা জাতের সবজির ক্ষেত কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই পানি যদি আসলে আরো দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত ফসলগুলো থাকে তাহলে কিন্তু আরো ক্ষতি বাড়বে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যদি এই পানিবন্দী অবস্থায় যদি যে নিমজ্জিত ধানগুলো রয়েছে আমন ধান, সেই যদি আরো দীর্ঘস্থায়ী অবস্থায় থাকে তাহলে কিন্তু আমন ধানের ফলনেও আসলে প্রভাব পড়বে। কৃষকরা যেটি জানিয়েছেন যে অসময়ে এই বৃষ্টির কারণে যে পরিমাণ ধান আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে, এই তলিয়ে যাওয়া ধানের ফলন যদি আসলে ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আসলে কৃষকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষতি পুষিয়ে উঠতে কিন্তু আসলে বেগ পেতে হবে। এছাড়া কিন্তু টোটাল যে উৎপাদন ব্যয় সেটি আসলে বৃদ্ধি পাবে। এর ফলে কিন্তু আসলে এর পরবর্তীতে যে ধানের যে দাম সেটি কিন্তু আসলে বেড়ে যাবে। আরেকটি বিষয় জানাতে চাই যে গত 3 দিনের টানা বৃষ্টির কারণে কিন্তু লালমনিরহাট শহরাঞ্চলেও মানুষের জীবনে কিন্তু আসলে প্রভাব পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া যারা মানুষ রয়েছে, অর্থাৎ দৈনিক দিনমজুরি যে কাজগুলো করে, সেই মানুষজন কিন্তু আসলে বৃষ্টির কারণে গত 3 দিন আসলে বেরোতে পারেনি। তবে আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি কমে এসেছে। বৃষ্টি যদি আসলে আর না হয়, অর্থাৎ যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু নদীর পানিও কমে যাবে এবং নিমজ্জিত অবস্থায় ধানগুলো কিন্তু আসলে অনেকটা রেহাই পাবে। আর একটি তথ্য দিয়ে জানাতে চাই যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের বরাত দিয়ে তারা যেটি জানিয়েছেন যে বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু তিস্তার পানি আসলে কমে যাবে। বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ যে পয়েন্ট রয়েছে সেই ব্যারেজ পয়েন্ট দিয়ে বিপদসীমার মাত্র 15 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর এটি তথ্য জানাতে চাই যে বিপদসীমার মাত্র 15 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও কিন্তু নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের বাড়ি ঘরে পানি ঢুকে পানি নানা ধরনের দুর্ভোগের সৃষ্টি করছে এবং এই দুর্ভোগ যাতে স্থায়ী না হয় সেই জন্য কিন্তু আসলে পানি কমাই আসলে একমাত্র উপায়। আমরা এই বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জে যাব, সেখানে রয়েছেন সহকর্মী তারেক জানাবেন যে গত বৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হলো এবং কি ধরনের ক্ষতি হয়েছে। জামাল, আপনাকে ধন্যবাদ। আমরা একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে উজানের বয়ে আসা ঢল এবং টানা বৃষ্টির কারণে কিন্তু এই পদ্মা এবং মহানন্দায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং নিম্নাঞ্চলগুলো কিন্তু এখনো কিন্তু পানি বন্দী হয়ে রয়েছে। আপনাদেরকে বলে রাখি যে কৃষি বিভাগের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল। প্রায় 2000-এর অধিক হেক্টর কিন্তু বিভিন্ন ফসল কিন্তু এখনো পানির নিচে ডুবে রয়েছে। আপনাদেরকে বলে রাখি কৃষি বিভাগ আমাকে যে বিষয়টি জানিয়েছে যে বর্তমানে এই পানিতে নিমজ্জিত রয়েছে রোপা, আউশ ধান, মাসকলাই, পেঁয়াজ, সবজি এবং চীনা ফসল। এর মধ্যে সদর উপজেলায় প্রায় 212 হেক্টর এবং শিবগঞ্জ উপজেলা সবচাইতে বেশি 1717 হেক্টর এবং গমস্তাপুরে রয়েছে 60 হেক্টর জমি রয়েছে পানির নিচে। এ নিয়ে মোট হচ্ছে প্রায় 2000 হেক্টর জমি ফসল নিমজ্জিত রয়েছে। আপনাকে বলে রাখি কৃষি বিভাগ যদিও বলছে যে 2000 হেক্টর জমি পানির নিচে রয়েছে, ফসল পানির নিচে রয়েছে, তবে স্থানীয় সূত্রগুলো বলছে যে আরো এর সংখ্যা কিন্তু আরো বাড়বে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিকের সাথে। তিনি যে বিষয়টি বলছেন যে পদ্মার যখন ফারাক্কার বাঁধ ছেড়ে দেয় তারপর থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই পদ্মার যে নিম্নাঞ্চল গুলো রয়েছে এই নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছিল এবং ধান, সবজি এবং চীনা ধান এবং হচ্ছে যে মাসকলাই, এই মাসকলাইয়ের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং দ্রুত পানি কিন্তু নামার সম্ভাবনা নাই। পানি কিন্তু ধীরে ধীরে কমছে, কিন্তু একেবারে যে মাঠ পর্যায়ে এবং নিম্নাঞ্চল থেকে পানি যে সরে যাবে তার কিন্তু লক্ষণ এখন আমরা দেখছি না বা তারা কিন্তু জানাতে পারেনি।
কিন্তু কৃষি বিভাগ আমাকে জানিয়েছে কি আসলে তাদের মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলে কৃষি বিভাগের লোকজন কাজ করছে, তাদেরকে যে প্রণোদনা আছে, কৃষকদের যে ক্ষতি হবে তাদের প্রণোদনা হিসাবে কিন্তু আগামীতে যে ফসলগুলো হবে সেই ফসলের সাথে কিন্তু তাদেরকে প্রণোদনা দেওয়া হবে। যে দর্শক, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সার্বিক পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। বৃষ্টি হলেই জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নেই কোনো পাবলিক টয়লেট, যাত্রী ছাউনি। এতে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা কি কোনো ব্যবস্থা নিচ্ছে না? বুঝার কোনো উপায় নেই যে এটি বাস টার্মিনাল নাকি কোনো ধান ক্ষেত। বাস টার্মিনালের সামনে কিন্তু ছোট বড় যে গর্ত, সেটি কিন্তু আসলে যাত্রীরা কিন্তু প্রচুর পরিমাণে ভোগান্তির শিকার হচ্ছেন, এবং শুধু যাত্রীরাই নয়, বা যারা বাস চালকরা রয়েছেন তারাও, এই যারা বাস মিনি বাস মালিক সমিতির যারা রয়েছেন তারা কিন্তু বারবার কর্তৃপক্ষকে এটি লিখিতভাবে জানিয়েছেন। মৌখিকভাবে জানানোর পরেও জেলা পরিষদ থেকে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। অথচ বিগত সবকটি দিনই আপনার এই যে বাস টার্মিনাল সেটির দায়িত্বে কিন্তু জেলা পরিষদ রয়েছেন। জেলা পরিষদ যে গত 40 বছর আগে এই বাস টার্মিনালটারি উদ্বোধন করলেও এই বাস টার্মিনালে নেই কোনো যাত্রী ছাউনি, নেই কোনো পাবলিক টয়লেট, নেই কোনো ক্যান্টিন, এবং যে বাস মিনি বাস মালিক সমিতির যে অফিস কক্ষটি রয়েছে সেটিও কিন্তু বেহাল দশা। যে কোনো সময় এটি ভেঙে আহত বা নিহত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আমরা এখন কথা বলবো বাস মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম শুভর সাথে। তিনি আমাদেরকে জানাবেন যে এই যে বাস স্ট্যান্ডের যে বেহাল দশা, এই নিয়ে কর্তৃপক্ষ কি বলছেন তিনি আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ দেশ টিভিকে। আমরা ইতিমধ্যে জেলা পরিষদের সাথে যোগাযোগ করেছি। এই বাস টার্মিনালটি জেলা পরিষদের নিয়ন্ত্রণে। আমরা জেলা পরিষদের সাথে যোগাযোগ করে আমরা একটা লিখিত আবেদন দিয়েছি। সে আবেদনে আমরা আমাদের এখানে একটা যাত্রী ছাউনি মানে প্রয়োজন, অতি জরুরি প্রয়োজন, এবং একটা বাথরুমের একটা প্রয়োজন, এখানে একটা ক্যান্টিন প্রয়োজন। এখানে আমাদের যে টার্মিনাল, যে গাড়িগুলা যেখানে যে জায়গায় থাকে, এ জায়গায় একটু বৃষ্টি হলে এখানে পানি জমাট হয়ে যায়। আমরা ইতিমধ্যে জেলা পরিষদে কথা বলেছি, ওনারা আমরা লিখিত আবেদন দিয়েছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অতি দ্রুত এই কাজটুকু আমাদের করে দিবেন আর কি। ইশরাত, আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে গত 15 বছরে এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু শুধুমাত্র বাস টার্মিনাল থেকে লুটপাট হয়েছে, কিন্তু কোনো ধরনের কোনো কাজ হয়নি। জানিয়ে কিন্তু এক সাধারণ যে যাত্রীরা রয়েছেন তাদের মধ্যে ক্ষোভ প্রকাশ এবং কি ক্ষোভ বিরাজ করছে। জামালপুরবাসীরা মনে করেন যে দ্রুত সময়ের মধ্যেই এই সরকার এই জামালপুরের প্রধান যে বাস টার্মিনালটি রয়েছে সেটি আধুনিকায়নে এবং কি এই যাত্রী ছাউনি, পাবলিক টয়লেট সহ এই পেছনে যে ভবনটি রয়েছে সেটি সংস্কার করে যাত্রীদের যে ভোগান্তি সেটি লাঘব করবেন, এমনটি প্রত্যাশা করেন জামালপুরবাসীরা। ইশরাত, টানা বর্ষণে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা? ইসরাত, আপনি জানেন যে দেশ এবং দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু কুড়িগ্রামের ধরলা, দুধকুমার এবং তিস্তা নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পেলেও কিন্তু ধরলা এবং দুধকুমার নদের পানি বিপদসীমার অনেকটা নিচ দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। এছাড়াও তিস্তার যে কাউনিয়া পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়াও কিন্তু আমি কুড়িগ্রামের যে আবহাওয়া অফিস রয়েছে আমি সেখানে কথা বলেছি। সেখানকার দায়িত্বরত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার তিনি আমাকে জানিয়েছেন গত 4 দিন ধরে কুড়িগ্রামে টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টি 192 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু এখানকার যে শ্রমজীবী মানুষ বা দিনমজুর শ্রেণীর মানুষজন রয়েছে তারা কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু তারা একটু বিপাকে পড়েছে। এছাড়াও কুড়িগ্রামের আমি এই মুহূর্তে রয়েছি ধরলা নদীর যে সেতু পয়েন্ট রয়েছে সেই সেতু পয়েন্ট এলাকায়। এখানে কিন্তু কদিন আগেও কিন্তু নদীর মাঝে চর ছিল, সে চরটি কিন্তু 2 দিন ধরে পানি বৃদ্ধির ফলে
ফলে কিন্তু আসলে চরগুলো তলিয়ে গেছে। এছাড়াও আমি কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আগামী 1 থেকে 2 দিন কিন্তু পানি বৃদ্ধি পাবে, পানি বৃদ্ধি পাওয়ার পর কিন্তু আবার পানি কমতে থাকবে। তাছাড়াও কিন্তু তারা জানিয়েছেন যে পানি বৃদ্ধি পেলেও কিন্তু বিপদসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে। এছাড়াও এই যে পানি বৃদ্ধির যে খবরটি, এটি হওয়ার পর কিন্তু নদ নদীর অববাহিকার যে কৃষকরা রয়েছে, আমন চাষি যারা রয়েছে, তারা কিন্তু একটি দুশ্চিন্তায় পড়েছে। এছাড়াও খামারবাড়ি কুড়িগ্রামের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে, আমি সেখানকার উপপরিচালকের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বৃষ্টিপাতের ফলে কিন্তু কুড়িগ্রামের যে আমন আবাদ রয়েছে, এই আমন আবাদের একটা বড় উপকার হয়েছে এবং তারা ভাবছেন যে 1 মাস আর আমন নিয়ে আসলে কোনো চিন্তা করতে হবে না। এছাড়াও নিম্ন অঞ্চলে আমি খবর নিয়েছি, তিস্তার যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বাদাম যে তারা বীজ রোপণ করেছিল, বাদাম সহ অন্যান্য ফসলের, সেখানে কিন্তু একটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আর কি। এই ছিল আসলে কুড়িগ্রামের ধল্লা নদীর পাড় থেকে সর্বশেষ পরিস্থিতি। ইসরাত, আপনাকে ধন্যবাদ। শারদীয় দুর্গাপূজা যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রতিমা কারিগরদের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সময় ঘনিয়ে আসায় সিলেটে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায়। এখানে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন শিল্পীরা। আপনাকে জানিয়ে রাখি, সিলেটে এবার মোট 593টি মণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা হবে। আমরা সিলেট পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, এবার সিলেটে তারা জেলায় 440টি মণ্ডপে পূজার প্রস্তুতি গ্রহণ করেছেন। এর মধ্যে সার্বজনীন 408টি এবং পারিবারিকভাবে 32টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে সিলেট মহানগরীতে এবার 153টি মণ্ডপের মধ্যে 136টিতে সার্বজনীন ও 17টি মণ্ডপে পারিবারিকভাবে পূজা অনুষ্ঠিত হবে। আমরা কথা বলেছিলাম পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাসের সাথে। তিনি জানিয়েছেন তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে এবং শান্তিপূর্ণভাবে পূজা যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে তিনি আশাবাদ প্রকাশ করেছেন। এবং আপনাকে আরো জানিয়ে রাখি, এখানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ গত বুধবার সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সভা করেছেন। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দরাও ছিলেন। তারা সকলেই আশাবাদ ব্যক্ত করেছেন যে প্রতিবারের ন্যায় এবারও যাতে তারা শান্তিপূর্ণভাবে, অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে তাদের এই ধর্মীয় উৎসবটি পালন করতে পারেন। তো সিলেট থেকে প্রতিমা তৈরির সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।